স্টোরি অহংকারী বউ পার্ট 1। টাস! তুই ভাবলি কি করে যে আমি তোর দেওয়া চুড়ি পরব? না, মানে আসার সময় চুড়িগুলো আমার পছন্দ হলো, তো তাই তোমার জন্য নিয়ে আসলাম। তোর পছন্দ হয়েছে, নিয়ে আসছস? তাহলে সেটা আমাকে কেন দিস? না মানে আর তো কেউ নাই দেওয়ার জন্য, তাই তোমাকে দিলাম। তোর এইসব আদিক্ষেতা আমার সাথে দেখাবি না। তোমাকে না এই চুড়িগুলো পরলে অনেক সুন্দর দেখা যাবে, তাই তো নিয়ে আসলাম। ঠাস ঠাস! ওই, তোর সামনে না চুড়িগুলো ভেঙে ফেললাম, আর তুই আমাকে তুমি করে বলার সাহস কই পেলি? মাথাটা নিচু করে রইলাম, এরপর যাতে এই ভুল না হয়। এখন টাকা দে, আমি ভার্সিটিতে যাব। গতকালকেই তো আপনি আমার কাছ থেকে 10,000 টাকা নিলেন, আবার আজকে কেন টাকা চাইছেন? দূর, তোর সাথে এই জন্যে কথাই বলতে মন চায় না। এটা বলে রুম থেকে চলে যেতে লাগলো অহনা। আমি তখন অহনার হাতটা ধরলাম। পেছনে ফিরে দেখে যে আমি তার হাতটা ধরেছি। সোজা এসে, তোর সাহস কি করে হলো আমার হাতটা ধরার? আপনি তো আমার বউ, আর বউয়ের হাতটা কি ধরতে পারি না? ঠাস 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 করে কয়েকটা চড় মারল। তোকে না সেদিনও বলে দিয়েছি, আমি তোকে কোনো দিন মেনে নেবই না। আর যদি কোনো দিন তুই আমার শরীরে বিন্দুমাত্র টাচ করিস, তাহলে দেখিস আমি কি করি। টাকা দেওয়ার মুরদ নাই? আমি মানিব্যাগ থেকে 1,000 টাকা বাহির করে, এই নিন টাকা। 1,000 টাকা আমার কিচ্ছু হবে না, 5,000 টাকা লাগবে। এই নিন। আমি মানিব্যাগ দিয়ে কি করব? আপনি যতগুলো টাকা চাচ্ছেন সেই টাকা আমার মানিব্যাগে নাই, তাহলে কোথা থেকে দিব? তো সেদিন তাহলে নাচতে নাচতে বিয়েটা করলি কেন? সামান্য টাকা চেয়েছি, তাই দিতে পারোস না? কুত্তা কোথাকার! এটা বলে অহনা চলে গেল বাসা থেকে বাহির হয়ে ভার্সিটিতে। আমি রোহানুর রহমান রোহান, আর এতক্ষণ যে মেয়ের সাথে কথা বললাম তার নাম হলো অহনা। তার সাথে আমার বিয়েটা হয়েছে কাকতালীয়ভাবে। আমি, অহনা বা তার বাসার কেউই জানতো না যে আমার সাথে বিয়ে হবে। কালকে অফিস থেকে আসার সময় কিছু চুড়ি পছন্দ হয়, তাই অহনার জন্যে নিয়ে আসি। কিন্তু সেই চুড়িগুলোর জন্য কি হলো জানলেন তো? খুব দেমাগী আর অহংকারী একটা মেয়ে অহনা। মাত্র কয়েকদিন হলো বিয়ে হয়েছে। তার নামটা যেমন অহনা, তেমনি অহংকার তার। চোখ দিয়ে কয়েক ফোঁটা জল বেরিয়ে আসলো। এটা তার হাতের চড় মারার জন্য না, এটা হলো তার ব্যবহারের জন্য। এই কয়েকদিনে প্রায় 50,000 টাকা দিয়েছি। আমি একটা টেকনোলজিতে চাকরি করি, 30,000 বেতন পাই। কিন্তু অহনা 50,000 টাকা নেওয়া শেষ, আবার আজকে টাকার জন্য রাগ দেখিয়ে চলে গেল। না জানি না আবার কি করে বসে। রান্নাটা এখনও আমাকে করতে হয়, তার রান্না আলাদা, আমাকে দেয় না। আমাকে নিজে রান্না করে খেতে হয়। আজ আর রান্না করলাম না। আলমারি থেকে জমানো টাকা ছিল, তার থেকে 10,000 টাকা নিয়ে নিলাম, আর রেডি হয়ে অহনার ভার্সিটিতে যাইতে লাগলাম। আবার সেখান থেকে অফিসে চলে যাব। রিক্সা নিয়ে গেলাম অহনার ভার্সিটি। দেখি অহনা আর তার কয়েকটা বান্ধবী নিয়ে বসে আছে। আমি তখন তাদের সামনে গেলাম। অহনা আমাকে দেখে মুখটা এতটাই বেজার করলো, বলার মতো না। তোরা থাক, আমি আসছি। তুই কোন কারণে ভার্সিটিতে আসছস? আমি তখন টাকাটা বাহির করে অহনার হাতের উপর দিয়ে আর কোনো কথা না বলে চলে আসলাম। এসে সোজা অফিসে চলে গেলাম। গিয়ে আমার জায়গায় বসে কাজ করছি। তখন দেখি ফোনে কে যেন ফোন করলো। মোবাইলটা বাহির করে দেখি রাসেল ফোন করেছে।
অহনার বড় ভাই আর আমার বন্ধু। ও হয় সে দুজনে একই সাথে লেখাপড়া করেছি। মোবাইলটা রিসিভ করে, হ্যাঁ রাসেল বল। আমার বোন না খেয়ে ভার্সিটিতে আসছে আর তোর কাছে টাকা চেয়েছে, দেশ নাই, কিসের জন্য? আমি রাসেলের কথাটা শুনে অবাক। আমি তো আসার সময় টাকা দিলাম অহনাকে, তাহলে কেন মিথ্যা বলল? না মানে আমি তো আসার সময়। কি বলবি তুই এখন, যে আসার সময় টাকাটা দিয়েছিস? তো তুই এমন মিথ্যা কথা শিখলি কবে থেকে? তুই বিশ্বাস কর, রাখ তোর বিশ্বাস। শালা, আমার বোন না খেয়ে ভার্সিটিতে ক্লাস করছে আর তুই। টুট টুট টুট, ফোনটা কেটে দিল রাসেল। আমি তখন অহনার নাম্বারে ফোন করলাম, কিন্তু ফোনটা ধরছে না। আর ফোন দিলাম না। ফোনটা রেখে ভাবতে লাগলাম, কেমনে পারলো অহনা এটা করতে? আমি তো তাকে টাকাটা দেই, তাহলে এমন কেন করলো? কি ব্যাপার মিস্টার রোহান, কাজ করছেন না কেন? কি হলো কি? কথা কানে যায় না? আমি কি বলছি আপনি এক ধ্যানে কি করেন? না মানে না মানে ম্যাডাম, কই কিছু না তো। এই রকম ভাবে বসে থাকলে হবে? কাজ করবে কে? আপনার বাবা? না ম্যাডাম, আমিই করব। এই নিন ফাইল, এগুলো আজকের মধ্যে জমা দিবেন। ওকে? জি ম্যাডাম। ম্যাডাম চলে গেল। আমি ফাইলগুলো খুলে অবাক। এত কাজ, যেটা করতে করতে তো সারা দিন লেগে যাবে। অনেক খিদাও লাগছে, খেতে গেলে যে দেরি হয়ে যাবে, তাই না খেয়েই কাজ করতে লাগলাম। বিকাল 5টায় ফাইলগুলো ম্যাডামকে দিয়ে চলে আসলাম বাসায়। কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর অহনা দরজা খুলল। আমি ভেতরে গেলাম, গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। খুব খিদা লাগছে, রান্না করতে মন চাচ্ছে না, অনেক দেরি হয়ে যাবে, তাই অহনার কাছে গেলাম। একটা কথা ছিল। বলেন, কি কথা? কিছু খাবার হবে? অনেক খিদা লাগছে, রান্না করতে মন চাচ্ছে না। অহনা আমার দিকে ভয়ঙ্কর ভাবে তাকিয়ে রইল। তুই কি মনে করছস তোর জন্য আমি রান্না করে রেখেছি? যা, তুই আসলি আর তোকে খাবারটা বেড়ে দিলাম। তুই তোর খাবার নিজে জোগাড় করগে, আমাকে কেন বলছিস? মাথাটা নিচু করে সেখান থেকে চলে আসলাম রান্নাঘরে। সারা দিন কাজ, সারা দিন একটা দানাও মুখে দেইনি, খুব খারাপ লাগছে। রান্নাঘরে গেলাম, গিয়ে দেখি চাউল নাই। কেমনটা লাগে। আবার গেলাম অহনার কাছে। এই, তুই সারাক্ষণ আমাকে ডিস্টার্ব করিস কেন? তোর জন্য কি ভালো মতো পড়তেও পারবো না? না মানে রান্না যে করব, চাউল কই? রাগী ভাবে তখন আমার দিকে তেড়ে আসছে, এসে ঠাস ঠাস করে চড় মারল। কুত্তা, আমি কি চাউলের খবর জানি নাকি? তোরটা তুই বুঝুগে, আমাকে কেন বলছিস? আর যদি পড়ার ডিস্টার্ব করিস তাহলে মনে রাখিস কি করি। আমি গালে হাত দিয়ে সেখান থেকে চলে আসলাম রান্নাঘরে। এসে কোনো কিছুই পাইতেছি না। আবার দেখছি অহনা তার জন্য রান্না করে রাখছে। অহনার রান্না করে দেখে আমার জন্য কিছুই রাখে নাই। আমি কি রান্না করব? কোনো কিছু না খেয়ে পানির বোতলটা নিয়ে রুমে গেলাম। খিদা পেটের ভিতর রেখে রুমে আসলাম। রুমে আসা মাত্র অহনা আমার দিকে তাকালো, আর তাকিয়ে একটা হাসি দিয়ে আবার পড়ায় মন বসাতে লাগলো। আমি ল্যাপটপটা অন করে অফিসের কাজ করতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি অহনা কই যেন যাচ্ছে। আমি আমার কাজে মন দিলাম। কিছুক্ষণ পর দেখি অহনা আবার খাবারের প্লেট হাতে নিয়ে রুমে আসলো। আমি তো দেখে অবাক, অনেক খুশি। কিছুক্ষণ পর তার দিকে তাকিয়ে রইলাম, কিন্তু না, খাবার এনে সেই খাচ্ছে।
আমি তার দিকে কয়েকবার তাকালাম দেখে, ওই কি দেখিস তাকিয়ে? তোর কাজে মন দে। আমার দিকে কুত্তার মতো তাকিয়ে থাকিস? আমি তার কথা শুনে অবাক। কুত্তা বলল আমাকে? আমি আর তার দিকে তাকালাম না, কাজ করতে লাগলাম। আর কাজ শেষে ঘুমিয়ে পড়লাম। ঘুম আসছে না, পেটের ভিতর ক্ষুধার কারণে খুব কষ্ট হচ্ছে। আর অহনা শেষে কিনা কুত্তা বলল। ঘুম আসছে না, পেটের ভিতর ক্ষুধার কারণে খুব কষ্ট হচ্ছে। আর অহনা শেষে কিনা কুত্তা বলল। খুব কষ্টে রাতটা কাটালাম। সকালে যখন ঘুম ভাঙে মোবাইলটা হাতে নিয়ে টাইমটা দেখি, না আরও সময় আছে। আর আজ তো রান্না করব না, তাহলে এত তাড়াতাড়ি উঠে কি হবে? তখন বিছানায় শুয়ে রইলাম। রান্নাঘর থেকে অনেক সুগন্ধ আসতেছে। অহনা রান্না করছে, জানি না কি রান্না করে, কিন্তু প্রত্যেক দিন ভালো কিছু রান্না করে থাকে। আর কিছু পারুক আর নাই পারুক, রান্নাটা সবচেয়ে ভালো পারে অহনা। কিন্তু আফসোস, সেগুলোর সুগন্ধ আমাকে পেতে হয়, খাওয়া হয় না আর। আরও কিছুক্ষণ পর উঠলাম, উঠে ফ্রেশ হলাম। রেডি হয়ে যখন অফিসে যাব, তখন আমি অহনার কাছে গেলাম। এই যে শুনছেন? বলেন, বল কি বলবি, শুনছি। না মানে বলছিলাম, একদম আমার খাবারের দিকে নজর দিবি না, এটা শুধু আমার জন্য। আরে না, খাবার না, এই যে নিন চাবি, আর ভালো মতো ভার্সিটিতে যাবেন। আমার টাকা লাগবে আজকে। কি বলেন কি? আপনি প্রতিদিন এত টাকা দিয়ে কি করেন? কোনো তার কৈফিয়ত কি দেওয়া লাগবে তোকে? না সেটা না, কিন্তু আপনি যেভাবে টাকা খরচ করেন, আমি তো 1,00,000 টাকা বেতনের চাকরি করি না যে আপনাকে প্রতিদিন এত টাকা দিতে পারবো। এত কথা কস কেন? টাকা আজ আমার লাগবে। আমার কাছে তো নাই, এখনো বেতন পাইনি। এই নিন চাবি, আর আলমারিতে টাকা আছে, আপনার যতটা লাগবে নিয়েন। আচ্ছা, নিয়ে নিব। আমি তখন রুম থেকে বাহির হতে লাগলাম। বাহির হয়ে রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। এইভাবে যদি অহনা টাকা খরচ করে, তাহলে যে আমার ফকির হতে সময় লাগবে না। কি করে এই টাকা দিয়ে? অফিসের কাছে হোটেল আছে, সেখানে গেলাম। গিয়ে নাস্তা করলাম। করে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10 মিনিট লেট করে। তখনই টাকাটা দিয়ে অফিসের ভেতর গেলাম। গিয়ে আমার জায়গায় বসলাম। বসে ল্যাপটপটা অন করলাম। কি ব্যাপার মিস্টার রোহান? মাথাটা নিচু করে রইলাম। জি ম্যাডাম। আচ্ছা, এটা কি আপনার শ্বশুর বাড়ি পেয়েছেন যে যখন তখন আসবেন ঝাড়ি মেরে? না মানে ম্যাডাম, আর হবে না। মনে থাকবে তো? আর যেন না হয়। আর আমি কিছু ফাইল পাঠিয়েছি, সেগুলো কাজ করে আমাকে দুপুরের মধ্যে দিবেন। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম চলে গেল। বাসায়ও একটু শান্তি নাই, অফিসেও একটু শান্তি নাই। পিয়ন এসে ফাইলগুলো দিয়ে গেল। আমি ফাইলগুলো নিলাম, নিয়ে কাজ করতে লাগলাম। দুপুরে পিয়নকে দিয়ে ফাইলগুলো দিয়ে দিলাম, আর অন্য কাজ করতে লাগলাম। দুপুরে তখন অহনাকে ফোন করলাম। কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করলো। কি বলবি বল। টাকা নিয়েছেন কি? নিয়েছি। আর কিছু? ভালো মতো বাসায় যাবেন, সমস্যা হলে বলবেন আমাকে। টুট টুট টুট। কেটে দিল ফোন। এবার এমন কেন অহনা? ভালো মতো কথাটাও বলতে চায় না। কার সাথে কথা হচ্ছে? না মানে ম্যাডাম। আচ্ছা, অফিসে লেট করে আসেন, তার মধ্যে যদি আবার ফাঁকি দেন কাজে, তাহলে কি হয়?
কোনো কাজ থাকলে দেন করে দেই। আচ্ছা, পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা। কি ব্যাপার রোহান, ম্যাডাম তোমার ওপর এরকম করে কেন? কলিগ: না মানে জানি না তো কিসের জন্যে করে। কাজ করে অনেক ক্লান্ত, সারাটা দিন শুধু কাজ আর কাজ। 6টার সময় ছুটি হলো, বাহির হয়ে হাঁটতে লাগলাম। বাসায় গিয়েও শান্তি নেই, অফিসেও শান্তি নেই, সবখানে শুধু প্যারা। সামনেই বাজার, সেখানে গিয়ে চাউল আরও কিছু বাজার করলাম, অহনার জন্যেও করলাম। না জানি আবার কি করে, তাই বাজার করে বাসায় গেলাম, কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর অহনা দরজা খুলে দিল। আমি তখন তার করা বাজারগুলো তার দিকে বাড়িয়ে দিয়ে বললাম, নিন, এগুলো আপনার জন্য। কোনো কথা না বলে বাজারগুলো হাতে নিয়ে চলে গেল। এত কিছু করি, একটা ধন্যবাদও দেয় না। আমি আমার বাজারগুলো নিয়ে রান্নাঘরে গেলাম, গিয়ে রান্না করতে লাগলাম। রান্না করে এসে ফ্রেশ হলাম, ফ্রেশ খাবার খেলাম। কয়েকদিন পর আজকে বেতন দিল। মার্কেটে গেলাম, গিয়ে অহনার জন্য শাড়ি কিনলাম, কিনে বাসায় আসলাম। এই যে শুনুন। কি? আমি শাড়িটা বাহির করে অহনাকে দিলাম। এটা আপনার জন্য। আমার হাত থেকে শাড়িটা নিল, আর নিয়ে কোনো কথা না বলে চলে যেতে লাগলো। আমি তখন অহনার হাতটা ধরলাম। অহনা তখন আমার দিকে ঘুরে তাকালো। আমি তোমাকে অনেক ভালোবাসি অহনা। তোমাকে যে বিয়ে করব, এটা কিন্তু কোনোভাবেই হওয়ার ছিল না, কিন্তু তুমি এখন আমার বউ, তোমাকে অনেক ভালোবাসি। আমার হাত ধরার সাহস কি করে হলো? তুমি না আমার বউ, বউয়ের হাত ধরতে বুঝি অনুমতি লাগে? বিয়েটা ছিল কাকতালীয়, আর আমি কোনো দিনও তোকে ভালোবাসবো না। এটা কেমন কথা? তাহলে আমাকে বিয়ে করেছেন কেন? আমি ভেবে চিন্তেই তো তোকে বিয়ে করেছি, আর কোনো সময় আমাকে টাচ করবি না। আচ্ছা, বউকে টাচ করাই যায়, এটা তো কোনো বাধা নেই। তাহলে তুমি কেন এমন করো আমার সাথে? আমাকে যদি ভালোই না লাগে, তাহলে আমাকে বিয়ে না করাই তোমার ভালো ছিল। কেন বিয়ে করলে? আমার ভালোবাসা এত সস্তা না যে তোকে ভালোবাসতে যাব। আমি তখন অহনাকে একটা টান দিয়ে আমার কাছে নিয়ে আসলাম। আমি কি কোনো অপরাধ করেছি আপনার সাথে? আপনাকে যে অনেক ভালোবাসি আমি, বুঝেন না? ঠাস 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 করে কয়েকটা থাপ্পড় মারলো অহনা আমাকে। তুই কোন সাহসে আমাকে এগুলা বলিস? আমি তোকে আমার স্বামী হিসেবে মানি না, কোনো দিন মানব না। স্টোরি অহংকারী বউ, পার্ট 3। তুই কোন সাহসে আমাকে এগুলো বলস? আমি তোকে আমার স্বামী হিসেবে মানি না, কোনো দিন মানব না। তাহলে এরকম কাকতালীয়ভাবে বিয়েটা করলে কেন? সময় হোক, বুঝে যাবি। আমি অহনার দিকে কিছুক্ষণ তাকিয়ে তারপর সেখান থেকে চলে গেলাম ছাদে। আচ্ছা, কোন কারণে অহনা এমন করে ভাবাচ্ছে আমায়? ছাদে অনেকক্ষণ থেকে রুমে চলে এলাম, ঘুম আসছে না। অহনার সেই একটি কথাই চোখে ভাসছে, কোনো দিন মানবে না। তার কারণটা কি? এটা ভাবতে ভাবতে যে কখন ঘুমিয়ে গেছি জানি না। সকালে ঘুম থেকে যখন উঠি, ও মাই গড, অফিসের সময় হয়ে গেছে, আর আমি এখনও ঘুমিয়ে আছি। লাফ দিয়ে উঠে পড়লাম, উঠে ফ্রেশ হয়ে অফিসের দিকে দৌড় লাগালাম। জানি না আজ কপালে কি আছে, 30 মিনিট লেট হলো। আমার জায়গায় গিয়ে বসলাম, ল্যাপটপটা চালু করলাম।
ম্যাডাম আপনাকে তার রুমে ডাকে। হুম হুম, আপনি যান, আমি আসছি। জানি না আজ কি হবে। আজ ম্যাডামের রুমে গেলে ধীরে ধীরে গেলাম ম্যাডামের কাছে। আসতে পারি ম্যাডাম? হুম, আসুন। জি, ম্যাডাম ডাকছিলেন? হুম হুম, বসুন। জি। আচ্ছা, আপনার কি বাড়িতে কেউ নাই সময় মতো ডেকে দেওয়ার? এই 2 দিন পর পর দেরি করে অফিসে আছেন। না মানে ম্যাডাম, আর হ্যাঁ, চুপ, একদম চুপ। কি বলবেন হুম? আর হবে না? এই কথাটা আপনি প্রতিদিন বলেন। যেদিন লেট করে অফিসে আসেন, আর যদি কোনো দিন অফিসে আসতে লেট হয়, তাহলে আর আসার দরকার নাই অফিসে। বাসায় গিয়ে ঘুমিয়ে থাকবেন। জি ম্যাডাম। এই ফাইলগুলো নিয়ে যান আর আমাকে জমা দিয়েন বিকালে। ওকে। ফাইলটা নিয়ে চলে আসলাম। বাসায়ও একটু শান্তি নাই, অফিসেও একটু শান্তি নাই। সন্ধ্যার সময় অফিস ছুটি হলো, তখন বাসায় গেলাম। ফ্রেশ হয়ে রান্না করতে যাই, তখন দেখি অহনা ফোনে কার সাথে কথা বলছে, খুব সুন্দর ও হাসি খুশিভাবে। অহনার কথাটা শুনে বুঝতে আমার আর বাকি রইল না ফোনে কার সাথে কথা বলছে। এই জন্যেই মনে হয় আমাকে মেনে নেয় না অহনা। কিছুদিন পর, ভালোই তো দেখছি, ভালোই তো দেখছি কাজ করেন, এখন একটু জিরিয়ে নেন। আমি মাথাটা উঁচু করে দেখি ম্যাডাম। জি ম্যাডাম, কিছু হয়েছে? হুম, অনেক কিছু হয়েছে। কি কি- কি হয়েছে? ও বাবা, এই আপনি তুত্তাচ্ছেন কেন? না মানে হয়েছে, যে জন্যে আমি আসছি। 1 ঘন্টা পর একটা মিটিং ডাকছি, খুব জরুরি মিটিং। ওকে, আপনি সবাইকে জানিয়ে দেন, কেমন? ওকে ম্যাডাম। আমি তখন সকলকে ফোন করে জানিয়ে দিলাম। মিটিং শুরু হলো। 2 ঘন্টা পর মিটিং থেকে বাহির হলাম। বাহির হয়ে এসে বসে কাজ করছি। মিস্টার রোহান। জি ম্যাডাম। যাকে যাকে সিলেক্ট করছি তারা সবাই বাসায় চলে যান, আর কালকে সময় মতো চলে আসবেন। ওকে? জি। এটা বলে কয়েকজনকে বলে দিলাম। আসলে সেই সময় মিটিং করার কারণ হলো কয়েকজনকে নিয়ে ম্যাডাম তাদের অন্য কোম্পানিতে যাবেন, যেটা চিটাগংয়ে অবস্থিত। আমিও আছি তাদের মধ্যে। যারা যারা সিলেক্ট হয়েছে তাদের মধ্যে আমি একাই, একাই শুধু ছেলে, আর সকলেই মেয়ে। বুঝলাম না আমাকে কেন সিলেক্ট করলো। সেদিন দুপুরবেলা বাসায় আসার জন্য অফিস থেকে ছুটি পেলাম। না, বাসায় গিয়ে কি করব? যাই, অহনার ভার্সিটিতে যাই। অহনার ভার্সিটির কাছে গিয়ে দেখি ভার্সিটির সকলেই আড্ডা দিচ্ছে। আজকে তাহলে অহনার ক্লাস নাই নাকি? তাহলে ভার্সিটিতে কেন আসলো? অনেকক্ষণ অহনাকে খুঁজলাম ভার্সিটিতে, কিন্তু পেলাম না। কিছুক্ষণ পর কারো হাসার আওয়াজ পেলাম। হাসিটা কীরকম চেনা লাগছে। ভালো করে তাকিয়ে দেখি অহনা হাসতেছে একটা ছেলের পাশে বসে। দুজনে কাছাকাছি বসে। অহনাকে একটা অচেনা ছেলের সাথে দেখে বুকের ভেতরটা কেমন জানি করে উঠল। অহনা ছেলেটার সাথে কথা বলছে আর হাসছে। আমার চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। চোখের জল মুছে পিছনে ঘুরি। তখন কয়েকজন মেয়ে বলে, আপনি কে? আর এখানে কি চাই? কিছু না, এটা বলে সেখান থেকে বাসায় চলে আসলাম। খুব খারাপ লাগছে। অহনা এটা করতে পারলো? যদি অন্যকে ভালোবাসে তাহলে আমার জীবনটা কেন নষ্ট করলো? বাসায় এসে বিছানায় শুয়ে রইলাম। কিছুক্ষণ পর অহনা আসলো।
বাসার ভেতরে আমাকে দেখে অবাক হয়ে যায় অহনা। এত তাড়াতাড়ি? আজ অফিস ছুটি? ফ্রেশ হয়ে রেডি হন, আপনার বাসায় যাব। কেন কেন? সেটা গেলেই বুঝবেন, আর যদি না যান তাহলে বলেন। না না, যাব। এটা বলে ওয়াশরুমে গেল। অহনা, আপনি যে এমন একটা মেয়ে আমার জানা ছিল না। ভাবছিলাম আপনার সাথে বিয়ে হয়েছে, যেভাবেই হোক আপনাকে আপন করে নিব। কিন্তু আপনি শুধু অহংকারটাই করেন, আর কিছু না। কিছুক্ষণ পর অহনা রেডি। অহনার মোবাইলটা তখন বেজে উঠল। দেখি মেসেজ আসছে। আমি তখন অহনার মোবাইলটা হাতে নিয়ে দেখি জান নামে সেভ করা। জান, তুমি বাসায় গিয়ে পৌঁছাইছো? মেসেজ। এটা দেখে মোবাইলটা রেখে দিতে যাব, তখন আরও কিছু মেসেজের দিকে আমার চোখ গেল। সব মেসেজ পড়তে লাগলাম। তারপর আবার মোবাইলটা রেখে দিলাম সেখানেই। বিছানায় বসে বসে মাথায় হাত দিয়ে বসে পড়লাম। এটা কি অহনা, নাকি অন্য কেউ? এমনটা আমার সাথে কেন করলো অহনা? কিসের জন্যে করে? তখন অহনা বাহির হয়। আমি তখন কোনো কথা না বলে কিছুক্ষণ পর দুজনে বাহির হলাম। কালকে আমাকে ম্যাডামের সাথে চিটাগং যাওয়া লাগবে, তাই অহনাকে তাদের বাসায় রেখে আসব, এটা ভাবছিলাম। কিন্তু মেসেজগুলো দেখে মত পাল্টালাম। অহনার বাসায় গিয়ে সবার সাথে কুশল বিনিময় করলাম। আসলে অহনার বড় ভাই হলো আমার বেস্ট ফ্রেন্ড। দুজনে এসএসসি থেকে অনার্স পর্যন্ত লেখাপড়া করেছি, যার জন্য আজ অহনা আমার বউ। রাসেল কই গেছে মা? ও তো অফিসে গেছে। ওহো। এটা বলে আমি অহনার রুমে গেলাম। নক না করে ভিতরে ঢুকে পড়লাম। কিন্তু ভিতরে গিয়ে দেখি অহনা পোশাক পাল্টাচ্ছে। পোশাক পাল্টানোর পর আমার কিছু কথা ছিল আপনার সাথে। জি বলো, কি কথা? আমি কালকে অফিসের কাজে চিটাগাং যাচ্ছি, তাই আপনাকে এখানে রেখে গেলাম। আর একটা কারণও আছে। আর এখন যেই কথাটা বলবো সেটা ভালো করে শুনুন। কি কথা? আমি আমার পকেট থেকে টাকার চেকটা বাহির করে তাকে সিগনেচার করে দিলাম। এইখানে আপনি এতদিন যাবৎ যত টাকা জমা করেছিলেন তার চেক আপনি ব্যাংকে গিয়ে তুলে নেবেন। আর আপনি ডিভোর্স পেপারটা কিছুদিনের মধ্যেই পেয়ে যাবেন। জানি না আপনি যতদিন আমার সাথে ছিলেন কষ্ট করেছেন কিনা। আমি এখন আপনাকে মুক্ত করে দিলাম। যাকে আপনি ভালোবাসেন তাকে নিয়েই সুখী হন। আর এই যে বাসার চাবিটা দিয়ে গেলাম। আমি চিটাগং যাওয়ার পর আপনার সকল কিছু নিয়ে আসবেন। এটা বলে আমি সেখান থেকে চলে আসলাম। অহনার মা বাবাকে বলে আসলাম আমি চিটাগং কাজে যাচ্ছি, নয়তো সন্দেহ করত। তার পরের দিন ম্যাডামদের সাথে চিটাগং চলে আসি। স্টোরি অহংকারী বউ, পার্ট 4। তার পরের দিন ম্যাডামদের সাথে চিটাগং চলে আসি। বিকালের দিকে চিটাগং গিয়ে পৌঁছাই। তারপরের দিন সকালে ম্যাডামের সাথে নতুন অফিসে যাই। এই অফিসটা অনেক সুন্দর। ম্যাডাম যাওয়াতে সকলে দাঁড়িয়ে গেল আর আমাদের সবার পরিচয় করিয়ে দিল। সেদিন অফিসে ভালোই কাটলো। এখানে এসে আজ অনেক কাজ করেছি, তাই হোটেলে গিয়ে আমার রুমে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম অহনার কথা। এরকম আমার সাথে কেন করলো? আমার জীবনটা নিয়ে এরকম করতে পারলো? আমি তো কোনো দিন অহনার সাথে অন্যায় কিছু করিনি। তাহলে কেন আমাকে মিথ্যাভাবে বিয়ে করে এখন তার ভালোবাসার মানুষের কাছে চলে যাচ্ছে?
কয়েক ফোঁটা জল চোখ দিয়ে বাহির হলো। কি ব্যাপার মিস্টার রোহান, শুয়ে রয়েছেন যে? আমি ম্যাডামকে দেখে চোখের পানিটা মুছে ফেলি, কিন্তু ম্যাডাম সেটা দেখে ফেলে। কি হয়েছে আপনার? আপনি কান্না করছেন কেন? কই ম্যাডাম, চোখে কি যেন গিয়েছে, তাই তার জন্যে চোখে পানি এসেছে। ওহো, আমি তাহলে মনে হয় কানা, তাই না? না ম্যাডাম, কানা কেন হবেন? তাহলে চোখের জল কেন, কিসের জন্য মন খারাপ জানতে পারি? না ম্যাডাম, এমনি, বললাম না কিছু গেছিল চোখে। না না, আপনাকে কালকে থেকেই দেখছি যে মন খারাপ। কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারেন। কিছু না ম্যাডাম। ওকে, না বললে এখন ধরেই নিই চোখে কি গেছে। আর চলুন ডিনার করবেন। চলুন ম্যাডাম। তারপর গিয়েই ডিনার করতে লাগলাম। কি রোহান, আজ সারাটা দিন কেমন কাটলো? ভালো। আপনাদের? ভালো। সকলেই খাবার খেলাম। তারপর কিছুক্ষণ সবাই মিলে এ কথা ও কথা বলতে লাগলো। তারপর আমি রুমে চলে আসি। কতটা কষ্টে আছি আমি, সেটা আমি ছাড়া আর কেউ জানবে না। অহনাও আমাকে ভালোবাসে না, শুধু মিথ্যাভাবেই বিয়ে করেছে। চোখটা বুজে ঘুমানোর চেষ্টা করলাম। কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। এই যে মিস্টার রোহান, উঠেন, অফিসে যেতে হবে। আমি তখন চোখ খুলে দেখি ম্যাডাম আমার পাশে বসে আমার মাথায় হাত দিয়ে চুলগুলো মুঠো করে ধরে আছে আর আমাকে ডাকছে। আমার তখন অনেক ভালো লাগছিল। আজ পর্যন্ত আমাকে এমন করে কেউ ঘুম ভাঙায়নি। কি, আমার দিকে এইভাবে তাকিয়ে কি দেখেন? ওঠেন। না মানে, আমাকে এর আগে তো কেউ এরকম করে ঘুম থেকে জাগায়নি, তাই আসলে আপনি যে আমার মাথাটা মুঠো করে ধরে আছেন, খুব আরাম লাগছে। ম্যাডাম আমার কথায় একটু লজ্জা পেল। মুখটা লাল হয়ে যাচ্ছে ম্যাডামের। আমি তখন উঠে পড়লাম। আচ্ছা, একটা কথা বলি। বলুন। আর অনুমতি নিতে হবে না। তুমি রাতে কি কান্না করেছো, নাকি তোমার চোখের নিচে পানি শুকিয়ে আছে আর চোখটা লাল বর্ণ ধারণ করেছে? না ম্যাডাম, এটা এমনিই হয়েছে। আচ্ছা, আমাকে কি তোমার পর মনে হয় যে সব কথা এড়িয়ে যাও? আরে কি যে বলেন না ম্যাডাম, চলুন চলুন, দেরি হয়ে যাচ্ছে তো। চলো। সকালে রেডি হয়ে নাস্তা করে বের হলাম অফিসের দিকে। অফিসে এসে কাজে লেগে গেলাম। বিকালের দিকে অফিস ছুটি হলো। সবাই হোটেলে আসতে লাগলাম। হোটেলে এসে আমি আমার রুমে আসলাম। অহনার কথা খুব মনে পড়ছে। অহনাকে এই কয়দিনে অনেক ভালোবেসে ফেলেছি। কেমনে আমি অহনাকে ভুলে যাই? কি করে পারি আমি? অহনাকে ভুলে যেতে খুব ইচ্ছে করছে। অহনার সাথে কথা বলতে। জানি না কেন করলো এরকম আমার সাথে। খুব কষ্ট হচ্ছে। ফ্রেশ হলাম। আমাদের রুমে আসতে বলল ম্যাডাম, আপনাকে ল্যাপটপ সাথে নিয়ে। জি, আসতেছি। তারপর ম্যাডামের রুমে গেলাম। এই কাজগুলো করো তো, খুব দরকারি কাজ। আমি কাজগুলো করতে থাকি। ম্যাডামের দিকে চেয়ে দেখি ম্যাডাম একটা কাজ করছে, কিন্তু মনে হয় মিলাতে পারছে না। ম্যাডাম, কোনো সমস্যা? এই কাজটা মিলাতে পারছি না। দেখি, এদিকে দেন ল্যাপটপটা, আমি মিলাতে পারি কি না। এই নাও। আমি নিয়ে দেখতে লাগলাম। আসলেই কাজটা খুব কঠিন। কিছুক্ষণ ভাবলাম, তারপর মাইক্রোসফট আউটলুক দিয়ে কাজটা করলাম। তুমি তো দেখছি অনেক কিছু পারো। যেখানে আমি বিদেশ থেকে পড়ে এসে পারলাম না, সেখানে তুমি কিছুক্ষণের মধ্যেই মিলাই দিলা।
এই আর কি ম্যাডাম। তারপর কাজ করতে লাগলাম আমার। হয়েছে, এখন চলো সকালে ডিনার করতে। ডিনার করে আমি আমার রুমে আসলাম। ম্যাডাম অফিসে যদিও একটু কড়াভাবে থাকে, কিন্তু এমনিতেই অনেক ভালো। কি সুন্দর মনটা তার! এটা ভাবতেই অহনার কথা মনে পড়ে গেল। খুব কষ্ট হয় অহনার কথা মনে পড়লে। ভালো লাগছে না, তাই ছাদে গেলাম। গিয়ে দাঁড়িয়ে রয়েছি। সমুদ্র সৈকত দেখা যাচ্ছে এখান থেকে। আমার মনে যেমন ঢেউ, তেমনি সমুদ্র সৈকতের ঢেউ দুটোই সমান। এখানে এত রাতে কি করছো? আমি পিছনে চেয়ে দেখি ম্যাডাম। না মানে ম্যাডাম, এমনি। জানো, আজ আমার মনটা খুব খারাপ। কি হয়েছে ম্যাডাম? ও ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, খালি ম্যাডাম। আমার একটা নাম আছে, আরোহী। আমাকে আরোহী বলে ডাকবে। না মানে, এটা কি ঠিক হবে? আমি কই আর আপনি কই ম্যাডাম? চোখটা না তুলে ফেলবো যদি আরেকবার ম্যাডাম শুনি। ওকে, আর বলবো না। আরোহী। এই তো। এখন কতটা ভালো লাগছে। ম্যাডামটা এখন আর ভালো লাগে না। কিন্তু কি যেন বলতে চাইছেন? কিসের কষ্ট আপনার? শুনে কি করবে? তার জন্যে যে আমি এখনও অপেক্ষা করে আছি, কিন্তু তার তো কোনো খবর নাই। এটা বলে আরোহী কান্না করে দিল। খুব খারাপ লাগলো ম্যাডামের কথাটাকে। কে এমন করেছে যে ম্যাডাম কান্না করে দিল শুধু একটি কথাতেই? আমি তখন আরোহী ম্যাডামের কাছে গিয়ে হাতটা ধরে একটা বসার জায়গায় আছে সেখানে গেলাম। গিয়ে বসলাম। আর আমি বসলাম, বসে ম্যাডামের চোখের পানিটা মুছে দিলাম। কান্না করবেন না। আরোহী আমার দিকে তাকিয়ে আছে এক ধ্যানে। তুমি কে? তোমাকে আমার খুব কাছের কেউ মনে হচ্ছে। আমি এখন আপনার বন্ধু। যা কষ্ট আছে আপনার মনে আমাকে বলতে পারেন। তুমি যে একটু আগে আমাকে আমার ভেজা চোখটা মুছে দিলে, সেই রকমভাবে আমার এক সাথী ছোটবেলায় আমাকে মুছে দিত। আমি ম্যাডামের কথায় অবাক হয়ে গেলাম। ও, তাহলে সেই খেলার সাথীটা কই আপনার? আমি তার সাথে ছোটবেলায় খেলা করতাম সারাদিন। আমি একসময় তাকে ছাড়া চলতেই পারতাম না। হাসি, কান্না, বেদনা সব কিছু করতাম। কিন্তু আমার আব্বু আমাকে সেখান থেকে নিয়ে এসে পরে ঢাকাতে, তারপর আর 15 বছর সেই গ্রামে নিয়ে যায়নি। 16 বছর পর যখন সেখানে আমি যাই, কিন্তু তাকে পাই না। আমি যে তাকে ছাড়া এখনও ভালো নেই। চিন্তা করবেন না, আপনি তাকে খুব তাড়াতাড়ি খুঁজে পাবেন। না পেলে আমি সাহায্য করব বাহির করতে। তাই তোমাকে অনেক ধন্যবাদ। এটা বলে আরোহী ম্যাডাম তখন আমার হাতটা ধরল। আমি তখন ম্যাডামের দিকে তাকাই। সরি, মাফ করো। একটু এভাবে তোমাকে জড়িয়ে ধরে থাকলে কি রাগ করবে? না, সমস্যা নেই। আরোহী ম্যাডাম তখন আমাকে আরও একটু শক্ত করে ধরে বসে রইল। বন্ধু হবে আমার? এভাবে যে বন্ধু আর ভালোবাসার মানুষটাই ধরে থাকতে পারে। দুজনে ছাদে বসে আছি, আর আরোহী আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। তার মনে যে কষ্ট, সেটা একটু দূর করতে চেষ্টা করছে। আমি একটু, তুমি জড়িয়ে ধরবে আমাকে? বন্ধুই তো, ধরলে সমস্যা নেই। আমি তখন ম্যাডামকে একটু জড়িয়ে ধরলাম। ম্যাডাম চুপ করে বসে রয়েছে। এভাবে অনেকক্ষণ থাকলাম। কিছুক্ষণ পর মোবাইলে ফোন আসে। আমি তখন ফোনটা বাহির করে দেখি আমার এক বন্ধু ফোন করেছে। আমি তখন ফোনটা রিসিভ করি। করার সাথে সাথে
দোস্ত, একটা সমস্যা হয়েছে। কেন, কি হয়েছে? প্লিজ, তুই ভেঙে পড়বি না। না না, বল। না, তুই বল। আমি ওর কথা শুনে আমার হাত থেকে মোবাইলটা পড়ে যায়। চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে। কি হলো তোমার রোহান? এটা আমার সাথে অহনা করতে পারলো? স্টোরি অহংকারী বউ, পার্ট 5। এটা আমার সাথে অহনা করতে পারলো? কি হয়েছে রোহান তোমার? বলো আমাকে। তেমন কিছু না। আমাকে বলবে না তুমি? হুম, সময় হোক, কেমন? আচ্ছা, যাও, বলা লাগবে না। আমি মাথাটা নিচু করে রইলাম। আরোহীকে বলতেও পারছি না। আর কিছুক্ষণ পর আরোহী চলে গিয়ে শুয়ে পড়া যাক। চলো। তারপর ছাদ থেকে নেমে রুমে গিয়ে শুয়ে পড়লাম। আরোহী তার রুমে গিয়ে শুয়ে পড়ল। অহনার মুখটা শুধু চোখের সামনে ভেসে উঠছে। অহনা আমাকে ঠকাতে পারলো? রাতে আর ঘুমাতে পারলাম না। পুরোটা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি। রোহান, রোহান, এই রোহান, ওঠো। আরোহী চেয়ে দেখে যে রোহানের চোখে পানি এখনও আছে, যে পানি এখনও শুকিয়ে যায়নি। রোহান কিসের জন্য এমন করে সারা রাত কান্না করে? কোন কারণে? আমাকে আজ জানতেই হবে রোহানের কাছ থেকে। আরোহী তখন পাশে বসে রোহানের মাথায় হাত রাখে। আর রোহানের অতি কাছে গিয়ে ডাক দিতে থাকে। আমি চেয়ে দেখি যে আরোহী ম্যাম আমার অনেক কাছে এসে পড়েছে। আমার চোখ খোলা দেখে, আচ্ছা, তুমি সারা রাত না ঘুমিয়ে থেকে এরকম কান্না কেন করো? আরে না, কী সব বলেন, আমি কান্না করতে যাব কেন? চুপ, একদম চুপ। আমাকে বোকা পেয়েছো? আমি বুঝি না? নাকি আজকেও বলবা চোখে কিছু একটা গিয়েছে? আরে না, আমার এরকমই, চোখ দিয়ে পানি বের হয়। এটা বলে উঠে পড়লাম। কিন্তু আরোহী আমাকে উঠতে দিল না। আমি উঠতে যাব, তখন আরোহী আমাকে টান দেয়। আমি শুয়ে পড়ি। আর আরোহী ঠিক থাকতে পারে না, সোজা আমার উপর পড়ে যায়। আমি আরোহীর দিকে, আরোহী আমার দিকে, দুজনে দুজনার দিকে চেয়ে রয়েছি। আমি একটু নড়ে উঠলাম। আর সরি, মাফ করবেন, ব্যথা পান নাই তো? আরে, তুমি কেন সরি বলছো? বলবো তো আমি, আমার জন্যই তো এমন হলো। না মানে, এখন তো তাহলে সরেন। না, আমি সরব না। এটা বলে আমাকে জড়িয়ে ধরল। এই, কি করছেন কি ম্যাডাম? ছাড়েন আমাকে। ওই, আমি একটা মেয়ে, মেয়ে হয়ে ছাড়তেছি না। আর তুমি ছাড়ার জন্যে উঠে পড়ে লেগেছ কেন? কেউ দেখে ফেললে তো সমস্যা, তাই। আমাকে তুমি তুমি করে বলবা? আর শুধু অফিসে ম্যাডাম বলবা, তাছাড়া নাম ধরে ডাকবে আর তুমি করে বলবা। না মানে, এই এই, কি করেন, কি করেন? আমার মুখের কাছে মুখটা এনে যদি আরেকবার আপনি বলো না, তাহলে দেখো কি কি করি। আচ্ছা, আর বলবো না। আপনি এখন এখন তুমি করে বলবো। আচ্ছা, তুমি কি কোথাও শুনেছ বন্ধুকে আপনি করে বলতে? তাহলে তুমি কেন বলো? আবার যদি বলো, দেখো কি করি। আচ্ছা, আর বলবো না। এইবার তো আমার উপর থেকে ওঠেন। বলে আমি জিহ্বায় কামড় দিলাম। আরোহী আমার থেকেই উঠে পড়ল। আর কোনো কিছু না বলে রুম থেকে চলে যেতে লাগলো। আমি আরোহীর হাতটা ধরলাম। এই, প্লিজ রাগ করো না। আর এই যে, আপনি বলাটা অভ্যাস হয়ে গেছে, তাই তো মিস্টেক হয়ে যায়। ক্ষমা করে দাও না এবার, আর বলবো না। আচ্ছা,
তুমি কি আমাকে বন্ধু ভাবো, নাকি যে তুমি করে বলবা? সত্যি মাফ করে দাও, আর হবে না। এই শেষবার, মনে থাকে যেন। আর কিন্তু কোনো সুযোগ নেই। এবার চলো ফ্রেশ হও, আর নাস্তা করবো তো। ফ্রেশ হয়ে আসো এক্ষুনি। আমি তাড়াতাড়ি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে, বলো আরোহী। এই তো গুড বয়, চলো। দুজনে গেলাম নাস্তা করতে। গিয়ে দেখি আমাদের জন্যে আর সবাই না খেয়ে বসে আছে। কি মিস্টার রোহান, এত সময় লাগে কেন উঠতে? বউ নিয়ে আসলেই তো হয়। আর বউ না থাকলে তাড়াতাড়ি শুভ কাজটা সেরে ফেলো, তাহলে আর দেরি হবে না। না মানে, দেখা যাক, তোমরা এখন শুরু করো কেমন? হুম। সবাই খাবার খেতে লাগলাম। খাওয়া শেষে আমার রুমে গেলাম। গিয়ে অহনার নাম্বারে ফোন দিলাম, কিন্তু ফোনটা বন্ধ। তাই অহনার ভাইকে ফোন দিলাম। হ্যালো দোস্ত, কেমন আছিস? ভালো। তুই? তুই কবে আসবি? এই তো 2 দিন পর। কাজ শেষ হয় নাই, আর 2 দিন সময় লাগবে। তোর সাথে আমার অনেক একটা দরকারি কথা আছে, তুই এসে আমার সাথে দেখা করবি। দেখা করব। তাহলে রাখলাম। আচ্ছা। আমি ফোনটা কেটে দিলাম। কি এমন দরকারি কথা বলবে রাসেল আমাকে? জানি না কি বলবে। অফিসে যাব তাই রেডি হলাম। রোহান, হয়েছে তোমার? তাহলে চলো। হয়েছে, চলো। তারপর সকলে মিলে অফিসে গেলাম। বিকালে আমি কাজ করে সকল ফাইল নিয়ে আরোহী ম্যাডামের কাছে গেলাম। গিয়ে দেখি যে আরোহী বসে আছে। ম্যাডাম, এগুলো যদি সাইন করে দিতেন। আরোহী সবগুলো ফাইল সাইন করে দিল। কেমন কাটলো দিনটা? ভালো। আর শুনো, আজকেই প্রায় শেষ হতো কাজটা, কিন্তু কালকে দুপুর পর্যন্ত কাজ করা লাগবে, ঠিক আছে? এবার চলো বাসায় যাই, আর দোলাদের সবাইকে ডেকে আনো। ম্যাডাম, আমরা এসে পড়েছি, চলেন। তারপর সকলে মিলে বাসায় আসলাম। রোহান, কালকে আমরা সবাই অফিস ছুটির পর সমুদ্র সৈকত দেখতে যাব, কেমন হবে? তাহলে তো ভালোই হবে। আচ্ছা, যাবনি। কেমন? গুড। তাহলে ফ্রেশ হও। আমিও গিয়ে ফ্রেশ হই। ফ্রেশ হয়ে বসে রয়েছি। রোহান, এখানে আসো, ম্যাডাম ডাকে। আমি ম্যাডামের ওখানে গেলাম। গিয়ে দেখি ম্যাডাম ল্যাপটপ দিয়ে কাজ করছে। আমি যাওয়াতে, এই কাজগুলো করো তো রোহান, এগুলো শেষ করলেই আমাদের কাজ প্রায় 95% শেষ হবে। এটা বলে আমি ল্যাপটপ দিয়ে কাজ করতে থাকি। কাজ করতে করতে রাত প্রায় 10টা বেজে গেছে। চলো সবাই ডিনার করবে। এটা বলে সবাই ডিনার করতে গেলাম। কাজ করতে করতে অনেক খিদে লাগছে। গিয়ে সবাই খেয়ে নিলাম। তারপর আমি আমার রুমে চলে আসি। এসে বিছানায় শুয়ে পড়ি। আজ কয়েকদিন হলো অহনার সাথে কথা হয় না। আর অহনা আমাকে ছেড়ে অন্য জনকে নিয়ে ব্যস্ত আছে। একটু আমাকে বুঝলো না। এটা ভেবেই চোখ দিয়ে পানি বের হচ্ছে। কারো কোমল হাত আমার চোখের পানি মুছে দিল। আমি তাকিয়ে দেখি আরোহী আমার চোখের পানি মুছে দিল। তুমি সব সময় কান্না কেন করো? আমাকে তো বলো কিসের জন্যে কান্না করো। আচ্ছা, তোমাকে সব বলবো। আর কয়েকটা দিন পর বলি, প্লিজ জোর করো না। আচ্ছা, কিন্তু তুমি কান্না করলে না আমারও অনেক কষ্ট হয়। আচ্ছা, আর করব না। অনেকক্ষণ দুজনে বসে কথা বললাম। তারপর ঘুমিয়ে গেলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে গেলাম। অফিসে কাজ শেষ করলাম। সবাই আমাদের অভিনন্দন জানালো। আমাদের সকলের কাজ ভালো। সব কিছু শেষ করতে করতে 2টা বেজে গেল।
তখন সবাই অফিস থেকে বের হয়ে এসে ফ্রেশ হতে আসি। তারপর খাবার খেয়ে সমুদ্র সৈকত দেখতে যাই। বিকেলে সমুদ্র সৈকত দেখার মজাই আলাদা। সূর্য মামাটা ডুবতে শুরু করেছে আর সমুদ্রের পানির ঢেউ আসছে, দেখলেই মনটা ভরে যায়। আরোহী আমাকে শক্ত করে ধরে আছে হাতটা। বিশাল বড় একটা ঢেউ আসলো। আরোহী ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরলো। কিন্তু যখন ঢেউটা চলে গেল তখন তাকিয়ে দেখি শুধু আরোহী না, সকলেই আমাকে সব দিক দিয়েই জড়িয়ে আছে। তারপর সকলেই আমাকে ছেড়ে দিল। চলো না সকলে মিলে মার্কেটে যাই, অনেক কিছু কিনবো। চলো। মেয়েরা সবাই তো সেই খুশি। তারপর সকলে মার্কেটের দিকে যেতে থাকি। কিন্তু যাওয়ার সময় একটা ছেলে আমাদের পথ আটকায়। আরোহী ছেলেটাকে দেখে আমাকে জড়িয়ে ধরে। ভাব, ভালোই তো পারিস তুই, আজকে তোকে কে বাঁচাবে আরোহী? আরোহী তখন আমাকে জড়িয়ে ধরে আর বুকে কান্না করে দেয়। ছেলেটা জোর করে আরোহীর হাত ধরে আর টানতে থাকে। আজ তোকে দেখ কি করব, তুই তার জন্যে পস্তাবি। তোকে আজ আমি নিয়ে। আমার মাথায় রাগ উঠে পড়ল। আমি ছেলেটাকে একটা লাথি মারলাম তখন। আমার সামনে আমার বন্ধুর গায়ে হাত দেওয়া, ভালোই তো জুটিয়েছিস তুই। আর তুই কে রে? ওকে আমাকে দিয়ে তুই এখান থেকে ফুট। যদি না দেই, এই যে এটা দিয়ে পেট ফুটো করে দেব ছুরি বাহির করে। আমি তখন ছেলেটাকে আর একটা লাথি মারি। তখন ছেলেটা পড়ে যায় আর উঠে আমার কাছে আসে। আমি আরোহীকে ছেড়ে ছেলেটাকে মারতে যাই। তখন ছেলেটা আমাকে ছুরি দিয়ে আঘাত করে, যার ফলে অনেকটুকু কেটে যায়। আরোহী তখন